ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সাজা দিয়ে তারা অন্তরীণ করে রাজনৈতিকরণের প্রক্রিয়াকে বাস্তবিত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গাজী মামলায় প্রায় 2000 নেতা কর্মীকে কারাগারে পাঠানো চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করছে এবং এটা চলমান প্রক্রিয়া। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং আপনার চিফ এক্সিকিউটিভ এটার কথা পাবলিকলি বলেন, then it becomes binding on the lower departments. সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলো তারা নিষ্পত্তি করার চেষ্টা করছে। আমরা যেটা খবর পাচ্ছি যে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে বিরোধী রাজনীতিদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়। এটার একটা ফার রিচিং ইফেক্ট হচ্ছে যে বিরোধী দলকে যদি আপনি রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাকর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন রাজনীতি দলের প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে। এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা খুব আগে থেকেই অভিযোগ করে আসছি। বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন দেওয়া এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আমরা যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দলের যারা আছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন, তাদের লোকের আছে এই ধরনের ঘটনাগুলো তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকে বলেছি এই তামাশা একটা চলছে। এটা দুঃখজনক ভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াকে, সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতের সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসাকে স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আপনার বিচার কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানে সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে সত্যি কথা বলতে কি বাংলাদেশে এই সমস্যাটি হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনো আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের স্বাধীনতা মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে। আরেকটি হচ্ছে আলোচনা আপনার যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোন স্তরে কোন জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো। আমরা আপনাদের প্রতি এখনো আস্থাশীল, এই জন্য যে এখনো আপনারা আমরা দেখি মাঝে মাঝে কিছু কিছু নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়। অত্যন্ত বড় বড় রাঘব বোয়ালদের সম্পর্কে আমরা যে সমস্ত নিউজ পিচার অনেক প্রতিক্রিয়া করতে আমরা দেখেছি, করেন আপনার টেলিভিশনের মাধ্যমে দেখেছি, এগুলো কিন্তু আপনার
জাতি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখে, সেগুলো থেকে বোঝা যায় যে এখনো আপনাদের সেই ক্ষমতাটা আছে, অর্থাৎ মিডিয়ার সেই ক্ষমতা আছে যে সেখানে তারা একটা ভূমিকা পালন করবে, সেটাকেও তারা বন্ধ করে দিতে চায়। যেহেতু ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সময়। আপনার বাংলাদেশ ব্যাংকে হয়ে যায়, লুটপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাজে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকও করেছে। এই জিনিসটা আপনারাই তুলে ধরেন জনগণের সামনে, সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায়, সেই জন্য তারা এই নিষেধাজ্ঞা কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সবাই অবৈধ তথ্য প্রবাহে বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন বা বিধান প্রত্যাহারের দাবি জানানো হয়। এই পরেরটা একটি আপনার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ, যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয়। তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 70% ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অথচ এসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের 4.2%। এর আগে গত মার্চ মাসে সিকিউরিটির একটা রিপোর্টে জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় 13 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFS এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর 1,14,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় অবাধ এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা ছিল? জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন? জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেওয়া, অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন? প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে, এখানে তাদের বিভিন্ন রকম পলিটিক্স জড়িত আছে, তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে। সবাই মনে করে নিজ নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, রাখা উচিত। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RFFF গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর RFFF জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। বাকি পণ্যগুলো সরাসরি ভারতে না হলেও সেগুলিতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল, বীজ, ভেষজ মশলা, ডায়াবেটিক জাতীয় খাবার। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিয়াম অক্সাইড শনাক্ত করা। এই রাসায়নিক উপাদান মানব দেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্তের পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকিও রয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ভারতের ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে
জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশিত হয়েছে। সবাই বলা হয় 527টি পণ্য সম্পর্কে ভারতীয় প্রতিষ্ঠান রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেছেন, এসব পণ্যে ইথিলিন অক্সাইড ছাড়াও আরো 2টি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হল ইথিলিন গ্লাইকোল, যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয়। এরপরে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে জুবিন জর্জ জোসেফ পরামর্শ দিয়ে বলেছেন, প্রতিটি দেশের উচিত নিজেদের দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা। আমদানি করা পণ্য পৌঁছা দেশে সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের প্রয়োজনীয় বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এর আগেও 2022 ও 23 সালে 121টি ভারতীয় পণ্য মানবদের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপরেও পণ্যের উৎস দেশটি এই পণ্যগুলো বিমুক্ত করার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা দেখেছেন যে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, হংকং সিঙ্গাপুর তাদের দেশে ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি দেশটিতে পরীক্ষার আগে ঢুকে পড়া মাছ রান্নায় ব্যবহৃত এমডিএইচ এর 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলার বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুর দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। হংকং ভারতীয় 2 কোম্পানির গুঁড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইড শনাক্ত করার পর দেশ দুটি এই সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে সবাই মনে করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা পণ্যের মান যাচাই করে দেয়া। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিদেশ থেকে আমদানি করা পণ্য বাজারে ছাড়া উচিত নয়। তবে দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান দাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিক নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগেই সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমদানি করে বাজারে ছেড়া ক্যান্সারের উপাদানযুক্ত সকল পণ্য পরিহার করা উচিত। জলবায়ু দখলের টাকার উপকারী দাবেদার সরকারের উপর ভরসা না করে নিজের সাধ্য মতো নিজের পরিবারের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই মনে করে সকলের মনে রাখা প্রয়োজন। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের স্লোগান ছিল, আমার স্বাস্থ্য আমার অধিকার। শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সতর্ক না হলে শুধু বর্তমান প্রজন্মই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে আরো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের গণতান্ত্রিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জনগণের জীবনমান উন্নয়নের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ তথা অবকাঠামো উন্নয়ন এগুলো দেশের যে কোনো একটি গণতান্ত্রিক সরকার একটা রুটিন ওয়ার্ক। তবে গণতান্ত্রিক অগণতান্ত্রিক সরকার এসব তথাকথিত উন্নয়ন হিসেবে প্রচার করে জনগণের অন্য সকল অধিকারকে অবজ্ঞা করছে। কেবলমাত্র আর্থিক এবং অবকাঠামোগত ভাপা উন্নয়ন রাষ্ট্র বা সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। জীবন মান তথা স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক এবং নৈতিকতার মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। সুতরাং তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়। যেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা প্রাপ্ত না পর্যন্ত বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনি তো অর্থনীতির ছাত্র,
আপনি সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক